নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় বিষয়, এই অ্যাডজুডিকেশন সেটা কমপ্লিট হচ্ছে না, বিচারাধীন, তাতে সাইন করছেন না। ভোটাররা তাদের ভোট দিতে পারবেন কিনা বুঝতে পারছেন না, প্রার্থীরা তাদের নাম শেষ পর্যন্ত থাকবে কিনা জানতে পারছেন না। এবং গতকাল রাত্রিবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করলেন সিইও অফিসে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে, সেটা আর এক ভয়ঙ্কর ব্যাপার। প্রায় 30,000 নাকি ফর্ম 6 ভিন রাজ্যের মানুষের ফর্ম 6 জমা দিয়েছে, এবং সেটা সিইও দপ্তরে, যেটা সম্পূর্ণ অবৈধ। এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যখন প্রায় ফ্রিজ হয়ে গেছে এবং শুধু অ্যাডজুডিকেশন চলছে, তখনও কিভাবে ব্যাকআপতে নাম তোলা হচ্ছে এবং ছলে বলে কৌশলে পশ্চিমবঙ্গ দখলের যে ষড়যন্ত্র বিজেপি করেছে, এবং তার পূর্ণ সহায়তা করছে জ্ঞানেশ কুমার, ইলেকশন কমিশন, মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্তরা, সেইটা নিয়ে ছাড়া অন্য কোনো বিষয় আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করার খুব একটা নেই। আমরা প্রতিদিন করব, এখন থেকে চেষ্টা করব ভিডিও করতে। তবে যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পারলে মেম্বারশিপ নেবেন। আজকে এই ব্যাপারে আলোচনার জন্য প্রথম থেকে যিনি এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছিলেন আমার ইউটিউব চ্যানেলে, এবং তিনি বিশিষ্ট প্রাবন্ধিক এবং রাজনৈতিক সচেতক সমাজকর্মীও বটে, সুমন সেনগুপ্ত। সুমনকে আমি এই কারণে এনেছি আজকে, যে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে আনার কারণটা ব্যাখ্যা করি। তুমি প্রথম আজ থেকে 1.5 মাস 2 মাস আগে আমাদের এই চ্যানেলে বলেছিলেন যে সব ঠিক হলো প্রসূনদা, এরপর যখন ফাইনাল ভোটার তালিকা বেরিয়ে যাবে, যেটা 28শে ফেব্রুয়ারি বেরিয়েছে, তারপর শুরু হবে খেলা। একদিকে ফর্ম 6 দিয়ে ভিন রাজ্যের বিহার উত্তরপ্রদেশের অবাঙালিদের নাম ঢোকানোর চেষ্টা হবে, আর একটা ফর্ম 7 জমা করে নাম কাটা হবে, যেটা বিহারে হয়েছে ব্যাপকভাবে। এবং সেই ঘটনা আমরা দেখলাম একেবারে হাতে নাতে ধরা পড়েছে গতকাল রাত্রিবেলা, অর্থাৎ সোমবার সন্ধ্যেবেলা। আজ আমরা যখন মঙ্গলবার এটা নিয়ে আলোচনা করছি, পশ্চিমবঙ্গের একটা বড় সেকশন এর পেছনে উত্তাল। আজকে এমন এমন কিছু ঘটনার দৃশ্য সোমবার দিন ফুটে উঠেছে, যেটা অস্বাভাবিক। মোথাবাড়িতে ব্যাপক মঞ্চের নাম বাদ, এবং মহিলারা রাস্তায় নেমেছে, পথ অবরোধ করছিল, তাদেরকে ঘিরে ধরেছে সেন্ট্রাল ফোর্স। আমি দেখলাম একই ঘটনা ঘটেছে সুজাপুরে। শামশেরগঞ্জ আরো ভয়ঙ্কর, 10,000 লোকের একটা এর থেকে নাম তালিকা থেকে 1,000 লোকের নাম আছে, প্রায় 9,000 লোকের বাদ চলে গেছে। মথুয়া বেল্টে ওইভাবে নাম বাদ চলে গেছে, এবং লোকে পাগল যত দিন এগোচ্ছে। একদিকে নমিনেশন ফিল আপের সময় শুরু হয়ে যাচ্ছে, আর একদিকে মানুষের এই চরম হয়রানি। এমনকি ফারাক্কার যিনি কংগ্রেসের বিধায়ক, তার নাম তো ডিলিট হয়ে গেছে। তিনি হাইকোর্টে গেছিলেন সোমবার, তাকে হাইকোর্ট থেকে জাস্টিস সুব্রত পালের যে বেঞ্চ, তারা বলেছে আপনি সুপ্রিম কোর্টে যান, এখানে কিছু করার নেই। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির মুখে পশ্চিমবঙ্গের স্বাধীনোত্তর ইতিহাসে কোনোদিন পড়েছে বলে আমার মনে নেই। এর পেছনে যে ডিজাইন কাজ করছে, সেটা তুমি বারবার বলছো, তুমি লিখছো। তুমি লেটেস্ট কি অবস্থায় রয়েছে সেইটা যদি একটু ব্যাখ্যা করো আমাদের দর্শকের কাছে। খুব ঠান্ডা মাথায় ভালো করে গোটা বিষয়টাকে বুঝে নিতে হবে। এসআইআর প্রসেসটা যখন শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন যে এই এসআইআর প্রসেসের মধ্যে দিয়ে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বাদ যাবে। কিন্তু এই এসআইআর এর যে ডিজাইনটার মধ্যেই একটা বড় গলদ আছে, সেটা আমরা প্রথম দিন থেকে বলার চেষ্টা করেছি। দ্বিতীয়ত যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে এসআইআর প্রসেসের যখন খসড়া তালিকা বেরোলো, তখন দেখা গেল যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার মধ্যে কিন্তু খুব বেশি সংখ্যালঘু মানুষ ছিলেন না, যা ছিলেন কিন্তু খুব বেশি ছিল না। তারপরে দেখা গেল চূড়ান্ত তালিকার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে চূড়ান্ত তালিকা থেকে একদম বেছে বেছে সংখ্যালঘু অঞ্চল থেকে সংখ্যালঘু মানুষদের নাম এবং বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হলো। থার্ড যে পয়েন্টটা করা হলো, এরপরে তৃতীয় পয়েন্টটা আসে যে দেখা গেল সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিজেপি ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করছে, এবং সেই ফর্ম 7টা কি উদ্দেশ্যে? কারণ মনে করুন একটি রাজনৈতিক দলের কাছে পুরো তালিকাটা এসে পৌঁছায়, খসড়া তালিকা এসে পৌঁছেছে, খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকার মাঝখানে ফর্ম 7 জমা দেওয়ার সময় ছিল। সব ফর্ম 7টা কি জন্য? বিজেপি বেছে বেছে সংখ্যালঘুদের নামে এরা ভারতীয় নাগরিক নয় এই কথা লিখে জমা করার চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় তৃণমূল, সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিএলএরা সেটা আটকেছে। এবার এই ফর্ম 7 জমা দেওয়া নিয়ে
শ্রমিক ভট্টাচার্য, বিজেপির যিনি রাজ্য সভাপতি, তিনি বলেছিলেন আমরা যত ফর্ম 7 জমা করেছি সেগুলো সমস্ত করা বাতিল করতে হবে, তবে আমরা ভোটে যাব। মানে সবাই যখন বলছে যে এসআইআর বাতিল করতে হবে, তখন শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে আমরা যখন ফর্ম 7 জমা করতে চেয়েছিলাম সেই ফর্ম 7 গুলোকে ধরা হয়। এটা হচ্ছে চতুর্থ পর্ব। পঞ্চমত, আমি তখনই বলেছিলাম যে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন অবধি ভোটার তালিকা ফ্রিজ হবে না। নমিনেশন যদি 7 তারিখ হয় তাহলে 6 তারিখে নমিনেশন ভোটার তালিকা ফ্রিজ হওয়ার কথা। এখন রোজ অতিরিক্ত তালিকা বেরোচ্ছে। অ্যাডজুডিকেশনের লোকজন ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন, সিপিএম থেকে শুরু করে তৃণমূল সবাই চেষ্টা করছে ট্রাইব্যুনাল দিয়ে ওই গোটা বিষয়টাকে যাতে অ্যাডজুডিকেটেড যে মানুষজন তাদেরকে যাতে ভোটার তালিকায় ঢোকানো যায়। এইবার যারা বাদ যাচ্ছে, বিজেপির তরফ থেকে ঘুরপথে ফর্ম 6 জমা করা হচ্ছে সিইও দপ্তরে, যেটা গতকালকে পরিষ্কার চোখের সামনে দেখিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা গিয়ে, যে তারা ফর্ম 6 জমা করেছে। এবং একটি চিঠি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অর্জুন সিং এর যিনি পিএ কুন্দন সিং, তিনি এই চিঠিটা লিখেছেন যে ফর্ম 6 আমরা জমা করছি, ফর্ম 6 এর জমা দিচ্ছি, যারা অ্যাডজুডিকেটেড ছিল, যারা ডিলিটেড ছিল তারা ফর্ম 6 জমা দেওয়ার কথা। কিন্তু ফর্ম 6 জমা দেওয়া তাদের নয়, ফর্ম 6 হচ্ছে নতুন ভোটার, ফর্ম 6 হচ্ছে যারা বাদ যাচ্ছেন তাদের জন্য। এবার ফর্ম 6 এর আসল খেলাটা কোথায়, কি করে বুঝছেন যে আপনি বাইরের লোক জমা পড়ছে, সেটাকে আগে ঠান্ডা মাথায় সবাই দর্শকদের জন্য বলে দিচ্ছি। আপনাকে আগেও বলেছিলাম, এই চ্যানেলেও বলেছিলাম যে ফর্ম 6 এ জমা করার জন্য সবার ক্ষেত্রে যা নিয়ম, সব ক্ষেত্রেই একই নিয়ম। সেটা হচ্ছে যে একটি আধারের লাগে তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে, এবং একটি জন্মের সার্টিফিকেট লাগে, মানে জন্মের মানে বয়সের প্রমাণপত্র লাগে। অন্য একটি, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ, সুতরাং অন্য একটি প্রমাণ দিয়ে ফর্ম 6 এর জমা করতে হয়। এটা হচ্ছে নিয়ম। গত 3 মাস ধরে আপনি আধারের ওয়েবসাইটে যান, যে কোনো জায়গায় যান, দেখবেন ফর্ম মানে ঠিকানা বদল করার জন্য এখন ফ্রিতে ঠিকানা বদল করতে দেওয়া হয়েছে। সুতরাং বাইরের যে আপনি যে রামনবমী দেখলেন, এখানে একটু রামনবমী জুড়ি, এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমীর তাণ্ডব দেখলেন, রাজস্থান, বিহার, ইউপির যে মানুষজন এই তাণ্ডবটা করলো, হিন্দিভাষী লোকজন, এরা সবাই পশ্চিমবঙ্গে ঢুকে বসে আছে। আপনার যদি খেয়াল থাকে, কপিল সিবাল বিহারের সময় একটি টুইট করেছিলেন যে ট্রেনে করে বিদেশি ভিন রাজ্যের ভোটাররা এসছিল, সেই ট্রেন স্পেশালি দেওয়া হয়েছিল। এবারে আগে থেকেই ঢুকে বসে আছে যাদের চুনাও সহযোগী বলে বিজেপি কাজ করাচ্ছে। আপনি একটু খেয়াল করবেন, যে কোনো বিজেপির প্রচার খেয়াল করবেন, যে গাড়িগুলো মুভ করছে, যে মোটরসাইকেল গুলো মুভ করছে, সমস্তগুলো হিন্দিভাষী অঞ্চল। আপনি যাদবপুরে কতজন হিন্দিভাষী মানুষকে দেখতে পান, যে যারা খুব এমনিতে নরমালি থাকেন? খুব কম। আপনি দমদমে কতজন হিন্দিভাষী মানুষকে দেখতে পান? আপনি গ্রামে গঞ্জে কত হিন্দিভাষী মানুষকে দেখতে পান? এই হিন্দিভাষী মানুষরা অন্তত পক্ষে 2-3 মাস আগে থেকে চুনাও সহযোগী হিসাবে বিজেপির হয়ে কাজ করছে বিভিন্ন জায়গায়। তারা ফ্লেক্স লাগাচ্ছে। মধ্যপ্রদেশের 2জন ছেলেকে একজন মহিলা একটি গ্রামে বলে দিয়েছিল যে আপনারা কারা, তারা ফ্লেক্স লাগাতে এসছে, 20-21 বছরের ছেলে। তারা হচ্ছে চুনাও সহযোগী হিসেবে কাজ করেছে। তারাই রামনবমীতে ওই দৃশ্যগুলো অবতারণা করেছে, যে দৃশ্যগুলো দেখে আমাদের চমকে উঠতে হয়েছে। তারপরে এই তাদেরকেই ফর্ম 6 দিয়ে এবার আর ট্রেন আসবে না, কিন্তু এরা কিন্তু বাংলায় বসে আছে, এবার আর ট্রেন আসবে না। এই যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা শশী পাজা গিয়ে ওখানে চিৎকার চেঁচামেচি করুন, আসল ডিজাইনটা বুঝতে হবে আপনাকে এইভাবে, যে ফর্ম 6 দিয়ে ওরা ফর্ম ফিল আপ করছে। যদি বিএলওর মাধ্যম দিয়ে চেক করা না হয়, যদি বিএলও বলেন যে এই অঞ্চলে উনি থাকেন না, তাহলে যদি, আমি জানি না বিএলওরা চেক করলে কি হবে, বিএলওরা চেক করলে সেই ফর্মকে অ্যাপ্রুভ করা হবে কি হবে না সেটা পরের বিতর্ক, কিন্তু বিএলওদের চেক করাটা মাস্ট। বিএলওরা যদি চেক না করে, যদি এআরও লেভেলে, এইআরও লেভেলে উপর দিয়ে, আরো উপর দিয়ে যদি হয়ে যায়, যাতে ফর্ম 6 এর দিয়ে ভোটারগুলো যদি ঢুকে যায়, তাহলে বাংলায় এই হিন্দি ভাষী মানুষের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া, বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া শুধু সময়ের অপেক্ষা। তারা বাংলার বাইরে থেকে এসে বাংলাকে দখল নেওয়ার, ওরা বলে থাকে যে পূর্ব বাংলাদেশ হয়ে যাবে, আসলে পূর্ব বিহার হয়ে যাওয়ার একটা প্রবণতা, পূর্ব উত্তরপ্রদেশ হয়ে যাওয়ার একটা প্রবণতা, পূর্ব রাজস্থান হয়ে যাওয়ার যে প্রবণতা, সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেটাই ফর্ম 6 এর মাধ্যম দিয়ে হচ্ছে, এবং তার পিছনে আছে আধারের ওই ডিজাইনটা।
সুতরাং রাজনৈতিক দলরা যদি ওই আধারের ওইটাকে বন্ধ না করতে পারে, এখন আপনি বলতে পারেন তাহলে আধার বন্ধ করলে তো বহু এমনি লোকেরই বাদ চলে যাবে। এমনি লোকের বাদ চলে যাবে না, এমনি লোকের অন্যান্য ভাবে এমনি লোকেদের ক্ষেত্রে এসআইআরটা কেন হবে, তাদের আধার কেন লাগবে? এসআইআর থাকার তো তাদের প্রয়োজনই নেই, তাদের তো নাম ছিল, তার সে বেঁচে আছে কি বেঁচে নেই সেটুকু দেখা তার কাজ ছিল, এর বেশি তো দেখার কথা ছিল না। সে এখানকার যে 2002 সালে যদি ম্যাপ থাকে তাহলে তাকে এমনি ছেড়ে দেওয়ার কথা, তার তো কোনো ডকুমেন্ট লাগার কথা না। জ্ঞানেশ কুমার তো এটাই বলেছিলেন, যার 2002 সালের নাম আছে তার তো কোনোভাবেই কোনো ডকুমেন্ট লাগার কথা না। সুতরাং এমনি লোকের ক্ষেত্রে এটা হবে না। সুতরাং ফর্ম 6 এর জন্য ওই আধারকে দিয়ে আধারের ঠিকানা বদল করে এই অঞ্চলে মানে বাংলার বিভিন্ন অঞ্চলে সেই মানুষগুলোকে ঢুকিয়ে দিয়ে বিধানসভা ওয়াইজ সেগুলোকে ডিস্ট্রিবিউট করে বাংলার ডেমোগ্রাফি বদল করে বাংলাকে দখল করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। এখন কি করণীয় সেটা আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেবো। না, আমি দর্শকদের উদ্দেশ্যে এই যে বলা হচ্ছে যে 12 মানে 2002 সালে আমরা দেখেছি যে তরুণ মণ্ডল এসইউসির এমপি, তিনি এমপি ভাতা পান, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, সেন্ট্রাল গভর্নমেন্টে পেনশন পান, তার নাম পুরো অ্যাডজুডিকেশনকে পুরো ডিলিট করে দেওয়া হয়েছে এবং তরুণ মণ্ডল গিয়ে ইলেকশন অফিসে এখানে সিইও দপ্তরে জমা করেছেন এবং তিনি তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় তিনি বক্তব্য রেখে বলেছেন যে আমি যখন জমা করলাম ওরা বললো নিলাম কাগজটা, আমাদের কিছু করার নেই, কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, আপনার কিভাবে ভোটার কার্ড হবে সেটা আমরা এখন বলতে পারবো না। আর একজনের কথা, ইলেকশন কমিশনের যিনি সেক্রেটারি ছিলেন আমাদের এখানে 35 বছর ধরে, ওসমান গনি, ভাবা যায় না, একজন আইএস অফিসার, তিনি 35 বছর ধরে চাকরি করেছেন, তার নামও ডিলিট হয়ে গেছে। মানে এই ধরনের মানে এখানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ তো, ওসমান গনি তিনি নিজেই বুঝতে পারছেন না যে ফাইনালি কিভাবে তার নাম আসবে। আর উল্টো দিকে আমি আমার এডিটরকে বলবো ভিডিওটা অভিষেক ব্যানার্জি যে পক্ষ থেকে যে ছোট্ট স্মল ভিডিও আপলোড করা হয়েছিল টুইটারে সেটা দেখাতে। আপনারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে তারা ফর্ম। এখন আমি এটা সুনির্দিষ্টভাবে জানি বলে বলছি, ঠিক এই মুহূর্তে রাজ্যের কোনো বিএলওর কোনো ভূমিকা নেই, তাদের অ্যাপ নিয়ে নেওয়া হয়েছে, তারা সেখানে অ্যাক্সেসই নেই, তাদের পক্ষ থেকে ফর্ম 6 জমা করার কোনো পদ্ধতি এই মুহূর্তে নেই। এইটা অ্যাকচুয়ালি হবে একেবারে ডিএম অফিস থেকে, এবং রাজ্যের এই মুহূর্তে অধিকাংশ জেলার ডিএম থেকে শুরু করে বিডিও পর্যন্ত ট্রান্সফার করে দেওয়া হয়েছে। 80, 90, 170টা থানার ওসিকে বদলি করে দেওয়া হয়েছে, সমস্ত বিডিওকে বদলি করে দেওয়া হয়েছে, এআরওদের বদলি করে দেওয়া হয়েছে, ডিএমদের বদলি করে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন যে সেটটাকে বসানো হলো এবং তার মধ্যে একটা বড় সেকশন অন্য রাজ্য থেকে আনা হয়েছে, তাহলে তাদের মাধ্যমেই এই পুরো বেআইনি কাজ, এই অসাংবিধানিক কাজ, এই পুরো প্রক্রিয়াটা, যেটা আমরা ভার্চুয়ালি সাধারণ মানুষ নীরব দর্শকের অবস্থায়, এত মানুষ ক্ষুব্ধ, এত নেমেছে, শুধুমাত্র কিছু মিডিয়া, কিছু টিভি চ্যানেল দেখতে পারে না, কিছু দালাল সাংবাদিক আমার থেকে প্রবীণ আছে, আমার থেকে নবীন আছেন, তারাও দেখতে পান না, আর বুদ্ধিজীবী কোট আনকোট বলে যাদেরকে বলা হয়, যারা অভয়াকাণ্ড থেকে বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন, তারাও দেখতে পাচ্ছেন না। কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা। তার মানে এই প্রক্রিয়াটা বাঙালি জাতির মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে বা বেঁকে গিয়েছে বুঝতে পেরে কি মানে এই গোটা প্রশাসনটাকে ব্যবহার করে এই মানুষদেরকে ভোটার লিস্টে ঢোকানো এবং অন্যদেরকে বার করে দেওয়া, এই প্রক্রিয়াটা নেওয়া হলো। এবার খবর লিক হচ্ছে সেটা সিইও দপ্তরও বুঝতে পারছে, যার ফলে 4জন সিইও দপ্তরের 4জন আধিকারিককে গতকাল বদল করা হয়েছে। মানে খবর তো ওখান থেকেও লিক হচ্ছে। হ্যাঁ, নবান্ন নাকি বলা হচ্ছে যে সিইও দপ্তরই চেয়েছিল তাদের বদল করে নিতে। না, কেন চেয়েছে হঠাৎ করে? এটা হঠাৎ করে 4জনকে বদল করা হলো কেন? মানে তাহলে তো নিশ্চয়ই যারা মানে ইলেকশন কমিশনের বেহেস্টে কাজ করছে, যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে তাদেরকে সরাচ্ছে না, যারা ইলেকশন কমিশনকে প্রশ্ন করছে তাদেরকে সরাচ্ছে। সুতরাং অঙ্কটা পরিষ্কার যে বাঙালিকে বাংলা থেকে উচ্ছেদ করা, ওরা বাংলা দখল করা ছাড়া আর কিছু করতে রাজি নয়। বাংলা দখল করার জন্য যা হুক অর বাই ক্রুক করে বাংলাকে দখল নিতে চাইছে। রাজনৈতিক দলগুলোর ভূমিকা এই মুহূর্তে হওয়া উচিত, সমস্ত রাজনৈতিক দল এই ফর্ম 6 এর প্রতি নজর দেওয়া উচিত।
ফর্ম 7-এর যা ঘটনা ঘটে গেছে, যা ট্রাইব্যুনালে কাজ করার হবে, আইনের পরামর্শ সমস্ত কিছু দেখলাম সিপিআইএম এর তরফ থেকে, বামেদের তরফ থেকে করা হয়েছে। ইনফ্যাক্ট ঘটনাচক্রে তৃণমূল বোধহয় সেই পোস্টটাও শেয়ার করে দিয়েছে যে এগুলো সাহায্য করা হোক। সুতরাং এই যে মানে এই আইনি সহায়তাটা তৃণমূলও চাইছে যে আইনি সহায়তা দেওয়া হোক। সে যাই হোক, যা করেছে, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে বামেরা, কংগ্রেস এবং তৃণমূল সবাই মিলে ফর্ম 6-এর দিকে যদি দাবি না তোলা হয় যে এই ফর্ম 6 গুলোকে ওই সিইও দপ্তর থেকে নয়, বিএলওদের মাধ্যম দিয়ে করতে হবে, তাছাড়া কিন্তু এটা আটকানো যাবে না। সে যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাক আর যেই যাক, মানে রাহুল গান্ধী গেলেও আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেও আটকাতে পারবে না। ওটার দাবিটা এটা তুলতে হবে। একজন আমাকে বললেন, আমি একটু জাস্ট বলে নি, একজন আমাকে বললেন যে এটা নিয়ে আদালতে যাওয়া উচিত। কি আদালতের প্রতি মানে শিশুসুলভ মানসিকতা! আদালত যেন আমাকে উদ্ধার করে দিয়েছে, উদ্ধার করে আমাকে সময়। এমন একটা ঘটনা সামনে আসছে, একজন প্রিসাইডিং অফিসার হয়েছেন, মানে তিনি কৃষ্ণনগর দক্ষিণের ভোটার, তার নামই ডিলিটেড। এবার তিনি বলছেন আমি যদি ডিলিটেডই হই, আমি প্রিসাইডিং অফিসার কি করে হব? এবার তাকে বলছেন আপনি ভোটটাকে উতরে দিন, তারপরেরটা আপনি দেখে হ্যাঁ, এটা প্রচুর হয়েছে। আমি বীরভূম জেলাতেও দেখেছি। এই ঘটনা কত দেখবেন, মানে অজস্র আছে। আর এইটাকে যদি বলে যে এই এসআইআর প্রসেস হচ্ছে একটি ভালো প্রসেস, তাহলে তাদেরকে নমস্কার করা ছাড়া আমার কিছু বলার নেই। তারা অত্যন্ত ভালো বোঝেন, আমার থেকে অনেক ভালো বোঝেন। তারা সেই ভালো বোঝা নিয়ে থাকুন, কিন্তু ততদিনে বাংলাটা আর বাংলা থাকবে না, এটুকু আমি বলতে পারি। বিএপি টুইট করেছে বাংলায় কথা বলা যাবে না, উর্দুতে নাকি কথা বলতে হবে। আসলে তা নয়, বাংলায় কথা বলা যাবে না, হিন্দিতে কথা বলতে হবে। হিন্দি সংস্কৃতি আমাদের উপর চাপানো হবে, হিন্দির যা আগ্রাসন আছে সেটার উপর চাপানো হবে। সে রাম মন্দির, হনুমান জয়ন্তী, যা বলেন, বাঙালির সমস্ত কিছু ধ্বংস হওয়ার জন্য এই নির্বাচন কমিশন এবং বিজেপি এটাকে মনে প্রাণে চাইছে কি করে বাংলাকে ধ্বংস করা যায়। এইটা হচ্ছে দুটো কথা। একটা হচ্ছে আমরা দুটো জিনিস নজরে এসছে। একটা হচ্ছে শামসেরগঞ্জে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই মিলে যায় আজ মিটিং এ বিডিও এসডি অফিস এবং বলে যেভাবে নাম বাদ দিয়েছে তাতে বুথের পর বুথ, এবং মানে আমি একদম উদাহরণ স্পেসিফিক মানে বুথ ধরে যদি বলি সেটা আরো খুব পরিষ্কার হয়। শামসেরগঞ্জের 158 নম্বর পার্টের 10,400 ডিলিটেড আর 1,900 আছে। কিরকম ভাবে করা হচ্ছে? লোহাপুরে অ্যাপ্রুভ 143, ডিলিটেড 451। চাকসাপুর অ্যাপ্রুভড 158, ডিলিটেড 328। তারপরে জ্যোতিকাশী অ্যাপ্রুভড 132, ডিলিটেড 471। এইরকম ভাবে মানে পড়তে থাকলে প্রচুর। সুজাপুরেও করেছে। সেখানে সবকটা পার্টি মিলে বলেছে আমরা এই ইলেকশন করতে দেব না। কিন্তু এটা কি পসিবল? ইলেকশন করতে দেব না? ইলেকশন প্রসেস ইজ গোইং অন। এবং সেই কারণেই বেশি এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, মানে সেরম করে ইলেকশনটাকে করিয়ে নিতে হবে। সেই জন্যই কেন্দ্রীয় বাহিনী আসছে, এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কোনো এফআইআর করা যাবে না। আমার তো সন্দেহ হচ্ছে বুথে যারা বসবে তারা যদি ফর্ম 6-এর কোনো ভুয়ো ভোটার আসে, তাকে যদি চ্যালেঞ্জ করে, এই কেন্দ্রীয় বাহিনী তাকেই উল্টে সরিয়ে দিয়ে বলবে এই বুথটা আমরাই করাচ্ছি। সুতরাং অনেক কিছু হতে পারে সামনের দিনে, আমরা জানি না কি হতে পারে, কিন্তু এই আশঙ্কাগুলো রয়েই যাচ্ছে। এবং ওনারা যেটা বলছেন যে আমরা এখানে ভোট করতে দেবো না, সেটা নিশ্চিত ভালো একখানা মুভমেন্ট, কিন্তু সেটাও কতটা করা সম্ভব হবে যে এইরকম আগ্রাসনের মুখে সবাই মিলে ঐক্যবদ্ধ না হলে, এবং সেটা রাজ্য স্তরেই হতে হবে, ওই ছোট হবে না। আমি আর একটা জিনিস বলি যে আমাকে একজন প্রাক্তন রিটার্নিং অফিসার বললেন যে ঠিক আসামের জলুকবাড়িতে যেভাবে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কংগ্রেসের নমিনেশন বাতিল করে যে পরে ওরা অন্য একজনকে পুট করেছে, সেই রকম দেখা যাবে। আশঙ্কা করা হচ্ছে প্রায় 20-25টা আসনে রিটার্নিং অফিসাররা বিরোধীদের নমিনেশন পেপারই বাতিল করে দিল, এবং নিয়ম নাকি যদি বাতিল করে দেয় তাহলে কোর্টে গিয়েও কোনো লাভ হবে না, ভোটটা ক্রস করে যাবে। মানে কোনো একটা ছোট্ট ভুলে নমিনেশন পেপার বাতিল হয়ে যেতে পারে, ছোট্ট ভুল। মানে কেউ একটা সইয়ের ক্ষেত্রে হয়তো একটা ডট দেয় না, সেটাতেও বাতিল হতে পারে, যা ইচ্ছে হতে পারে। মানে ও প্রশাসনটাকে এমন ভাবে সাজিয়েছে নির্বাচন কমিশন যে কোনো কিছু একটা ছোট্ট ভুলে বাতিল হতে পারে। সুতরাং বাতিল হবে না সে গ্যারান্টি কেউ দিতে পারে না। বাতিল এটা হতেই পারে, আসামেও হয়েছে, গুজরাটেও দেখেছি, একটা মানে আনকনটেস্টেড মধ্যপ্রদেশে জিততে দেখেছি। মানে ভারতীয় গণতন্ত্রের জন্য এগুলো সমস্ত একটা
স্তম্ভ আর কি, মানে শুধু বোধহয় এসইউসি কে শেষমেশ ধমকে করতে পারেনি, কিন্তু ওভারঅল সবাইকে উইথড্র করিয়ে নিয়েছিল, মধ্যপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশেই বোধহয়। মানে এবার এরকম ঘটনা ঘটেই থাকে। আমাদের বিখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী 7.5 লাখ ভোটে জেতেন এবং কোনো বিরোধী দলে থাকে না, 7.5 লাখ ভোটে, এবং শেষতম বিরোধীটাকেও সরিয়ে দেন আর কি। আসলে বিরোধী কোনো না রেখে জেতা এবং নির্বাচন না করে রাজা হয়ে থাকা, এই প্রবণতার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং পশ্চিমবঙ্গ তার অন্যতম। ওই যে বারবার সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে না কেন পশ্চিমবঙ্গ, আসলে পশ্চিমবঙ্গের এখনো মেরুদণ্ডটা বাকি আছে, এখনো বাংলার মানুষের মেরুদণ্ড একটু আছে। তারা চাইছে লড়াইটা করতে, কিন্তু লড়াইটা কিভাবে হবে আমারও জানা নেই। কিন্তু রাস্তা ছাড়া, রাস্তায় ব্যাপকভাবে নামা ছাড়া এর কোনো মানে ইয়ে নেই যে এসআইআর বাতিল। এই এসআইআর এর প্রক্রিয়াটা, এই নির্বাচন কমিশন, আপনি খেয়াল করে দেখুন 19 দিন হয়ে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নেওয়া হয়েছে বিরোধীদের একসঙ্গে। 19 দিন হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে কিছু জানানোও হয়নি। না, মানে গোটা বিষয়টাকে পিছাচ্ছে কোনোভাবে গোটা বিষয়টাকে দাঁড় করিয়ে যদি ইলেকশনটা করিয়ে দেওয়া যায় গোলে না, তালে গোলে। আমি 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 একটা খবরে পড়ছিলাম টেকনিক্যালি যদি ওটাকে বাতিল করে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে, কারণ তাহলে অনেক কিছু সেই চেষ্টাও করা হচ্ছে, কিন্তু তাও এখনো টেকনিক্যালি বাতিল করতে পারে। দেখুন, সব দিকেই উল্টো দিকের লোকজনও ঠিকঠাক মোটামুটি পড়াশোনা জানা, টেকনিক্যালি বাতিল করাই যেতে পারে। 160 জনের জায়গায় 190 জনের সই হয়ে গেছে, 160 জন মিনিমাম দরকার ছিল। হয়তো এই প্রস্তাব হেরে যাবে, কিন্তু তাহলেও ভারতীয় গণতন্ত্রে এটাও একখানা উল্লিখিত থেকে যাবে যে একটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভারতবর্ষের 190 জন সাংসদ বিরোধিতা করেছিলেন, এটা থেকেও তো যাবে। আমার শেষ প্রশ্ন হচ্ছে, দেখো এই অ্যাডজুডিকেশন নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। শেষ পর্যন্ত প্রতিবার ইলেকশন কমিশন প্রতিদিন মিথ্যে কথা বলছে এবং মিডিয়াও সেই মিথ্যেটাই প্রচার করছে। একবারও তারা প্রশ্ন করেনি, যখন 29 লাখ প্রথম বললো তখন মাত্র 10 লাখের সই হয়েছিল, পরে আবার তারা বললো 36 লাখ, তখন দেখা গেল আগের 19 লাখটা ঢুকিয়েছে, আসলে হয়েছে 29 লাখ, এবং মিডিয়া কোনো প্রশ্ন করছে না। দ্বিতীয় হচ্ছে, ভারতের আর 12টা রাজ্যে সত্যি এসআইআর হচ্ছে, কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ইউজই করা হয়নি, 1.5 কোটি মানুষকে ডাকাই হয়নি। সেটা নিয়ে না অমিত শাহ চুপ করে থাকছেন, সেটা নিয়ে সুপ্রিম কোর্টও বিস্মিত হয়ে যাচ্ছে এবং মেন স্ট্রিম মিডিয়া সবাই চুপ করে আছে। তোমার কি মনে হয় এই যে 6 তারিখ ফার্স্ট ফেজ অফ নমিনেশন কমপ্লিট হবে, তার কদিনের মধ্যে আবার 1 সপ্তাহ কাটতে না কাটতে সেকেন্ড ফেজও শেষ হয়ে যাবে, তার মধ্যে এই 60 লক্ষ নিষ্পত্তি হবে আদৌ? এবং নিষ্পত্তি যদি হয়, 60 লক্ষ নিষ্পত্তি হয়ে যাবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এবং তার মধ্যে হয়তো 25-30 লক্ষকে অ্যাডজুডিকেশনে ফেলে দাও, মানে বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে কোন ভোটারকে আমরা অ্যাডজুডিকেটের অবস্থায় কিন্তু ভোটে গেলাম না। টেকনিক্যালিও কি করে দেবে, 60 লাখ ভোটারকেও ডিসপোজ অফ করে দেবে। 60 লাখ যে অ্যাডজুডিকেটেড ছিল সেটাকে ডিসপোজ অফ করে দেবে, কিন্তু তার মধ্যে প্রায় 30 লক্ষ বাতিল হয়ে যাবে, যাদেরকে ট্রাইব্যুনাল এবং যাদেরকে ওই নতুন করে আবার ওইটাই ঢুকতে হবে। সেই ট্রাইব্যুনাল গঠন হওয়া, সেই ট্রাইব্যুনাল হওয়া, এবং সেটা এখনো কিচ্ছু হয়নি। আমি দর্শকদের উদ্দেশ্যে সেইটা নিয়ে 6 তারিখের মধ্যে ট্রাইব্যুনালে, মানে 6 তারিখ হচ্ছে নমিনেশন জমা দেওয়ার প্রথম দিন, তার একদিন আগে ভোটার তালিকা ফ্রিজ হওয়ার কথা এবং রাজনৈতিক দলগুলোর কাছে ভোটার তালিকা পৌঁছে যাওয়ার কথা। সুতরাং 6 তারিখ হতে আর 4-5 দিন বাকি আছে। এই 4-5 দিনের মধ্যে মনে হয় ট্রাইব্যুনাল থেকে ওই 30 লক্ষ মানুষ অ্যাপ্লাই করে চলে আসবে? এটা হতে পারে? কখন সম্ভব? এটা হতেই পারে না। সেই জন্যই আপনার অঙ্কটা মিলান। সুপ্রিম কোর্টের কাছে যখন প্রশ্নটা উঠবে যে এত লোক বাদ চলে গেল কি করে, সেই জন্যই ফর্ম 6টা ঢুকাচ্ছে, যে নাম্বারে বলবে এই তো দেখুন নাম্বারে প্রায় সমান করে দিয়েছি, সুতরাং এতটা কমেনি। ওই ফর্ম 6টা ওই জন্যই ঢুকছে। এটা সেই জন্যই এটা হচ্ছে অঙ্ক, যে এই 30 লক্ষ বাদ গেল, ওই 30 লক্ষ এসে ঢুকে দিয়ে, 30 লক্ষ না হলো অন্য 25-26 লক্ষ এসে ঢুকে ফর্ম 6 দিয়ে এবারও ফিগারটাকে মিলিয়ে দিয়ে বলবে মাত্র 5 লক্ষ বাদ হয়ে আছে। ও তো তখন আর কারা ফর্ম 6 সেটা দেখবে না, ও বলবে এই তো ফর্ম 6 এ নতুন অ্যাপ্লাই করেছে, সেগুলো এসে ঢুকেছে। কিন্তু অথচ দেখা যাবে নাম্বারটা কেউ গুনবে না, 30 লক্ষ মানুষ বাদ থেকে পড়ে যাবে। এটা হচ্ছে খেলা। এই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, আপনার দর্শক বন্ধুরা শুনতে পারলেন। আমরা পরে মিলিয়ে নেবেন। রাজনৈতিক দলগুলো একটু ঐক্যবদ্ধ হয়ে গোটা বিষয়টা যদি না ভাবেন তাহলে মুশকিল আছে।
একদম না, আমি এই ভিডিওটা রাজনৈতিক দলের কর্মীদের যত সম্ভব বেশি শেয়ার করতে বলবো। সুমনদা যেটা বলছে, এবং আমরা প্র্যাকটিক্যালি অনেক বেশি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের থেকে অনেক আগে থেকে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, তারা এখন বুঝতে পারছে। যাক, এনিওয়ে, দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমরা চেষ্টা করব একই সাথে এসআইআর এবং তার সাথে ইলেকশনে কি হতে পারে ফলাফল, সেটা নিয়ে আগামী দিনকে আলোচনা করাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।